নমস্কার। সাহিত্যের সময় অনুষ্ঠানের আগে 32তম পর্ব। আজ আমি মলয়নাথ যে ছোট গল্পটি আপনার সামনে উপস্থিত করব তার নাম হচ্ছে আশ্রয়। এই গল্পের বিষয়বস্তু আপনাদের প্রত্যেকেরই পরিচিত। আমরা যেখানে থাকি সেটা ইটকাট পাথরের একটা সমাবেশ মাত্র নয়। তার মধ্যে যারা থাকে সে সমস্ত মানুষগুলির পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা কিংবা কখনো হয়তো ক্রোধ, হয়নি কিছু হয়নি, কিন্তু নমস্কার থেকে শুরু করবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। সাহিত্যের সময় অনুষ্ঠানের আগে 32তম পর্ব। এই পর্বে আমি মলয়নাথ স্বরচিত যে ছোট গল্পটি পাঠ করতে চলেছি তার নাম আশ্রয়। এই গল্পের বিষয়বস্তু আপনাদের প্রত্যেকেরই জানা। আমরা যেখানে থাকি সেটা আমাদের বাসস্থান, কিন্তু সেটা শুধুমাত্র একটা ইটকাট পাথরের সমাবেশ নয়। তার মধ্যে যারা থাকে সেই সমস্ত মানুষগুলির পারস্পরিক সম্পর্ক, তাদের শোক, দুঃখ, বেদনা, আনন্দ এবং তাদের পারস্পরিক সম্পর্ক সব মিলিয়ে যে একটা বন্ধন গড়ে ওঠে, সেই বন্ধনটা যখন স্থিত হয় তখন সেই বাড়িটা আমাদের কাছে শুধুমাত্র বাসস্থান না থেকে আমাদের আশ্রয় হয়ে যায়। আমরা তার মধ্যে আশ্রয় লাভ করি। এটাই আজকে আমার ছোট গল্পের উপজীব্য। শুরু করছি আজকের ছোট গল্প আশ্রয়। মা, অভিষেক আমার সাথে এসেছে। ওর শরীরটা ভালো নয়, তুমি একটু দেখবে? এতক্ষণ সুলগ্না আর তাপস গভীর দুশ্চিন্তার সাথে নিলয়ের ফেরার জন্য অপেক্ষা করছিল। কলিং বেল পাওয়ার পরে দরজা খুলে ওরা দেখল অভিষেকের সাথে একটা অপরিচিত ছেলে। ছেলেটাকে দেখলেই বোঝা যায় সে খুব একটা প্রকৃতিস্থ নয়। নিলয় বের হয়েছিল সেই সন্ধ্যাবেলা। ওদের কোনো একটা বন্ধুর ফ্ল্যাটে গেট টুগেদার আছে। অবশ্য গেট টুগেদার শব্দটা ওরা ঠিক ব্যবহার করতে চায় না। ওরা যেটা বলে সেটা হচ্ছে পার্টি। তাতে নাকি শব্দটা আরও বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। তার তুলনায় গেট টুগেদার কথাটা নিতান্তই নিরামিষ। ওদের পার্টিতে চব্য চস্য লেচ্ছপেয় কোনোটারই অভাব থাকে না। সুলগ্নার ভেতরে একটা ভীত মায়ের মন সবসময় চায় নিলয়ের মতো একটা দুঃসহ 19 বছরকে একটা আগলের মধ্যে বেঁধে রাখতে, কিন্তু একই সাথে সচেতন একটা মন সবসময় হিসেব করে যে বাঁধনের বেড়িটা সম্পর্কের নমনীয়তাকে একটা বিপজ্জনক দূরত্বে না ঠেলে দেয়। নিলয় প্রত্যেকবার যখন এই সমস্ত পার্টি থেকে ফেরে তখন ও একবার আঁচ করবার চেষ্টা করে যে কোথাও সামান্যতম পদস্খলনের চেষ্টা হয়ে গেছে না। বাধা দিলে কোনো লাভ হবে না সেটাও জানে, কিন্তু প্রত্যেকবার এই আশ্বাসটাও পাওয়ার চেষ্টা করে যে সব কিছুই বোধহয় ঠিক আগের মতোই রয়েছে। নিলয় যে ব্যাপারটা বোঝে না তা নয়। ওর মায়ের মুখের মধ্যে যে ভাব ফুটে ওঠে তা কি শুধু উদ্বেগের নাকি অবিশ্বাসেরও কোনো ছায়া আছে তার মধ্যে, এইটা ও বুঝতে চায়।
আর তা না হলে সে নিজেও একটা অস্বস্তিতে ভোগে। একদিন ও মাকে সরাসরি বলে দিল, মা তোমার মাপা হয়েছে? কি মাপবো? এই যে আমি পার্টি থেকে ফিরে এলে তুমি দেখবার চেষ্টা করো যে তোমার ছেলে একটু হড়কে গেল কিনা। আহা, ভাষার কি ছিরি, যেন একেবারে নর্দমা থেকে উঠে এসেছে। কিন্তু কথাটা তো সত্যি। তারপর একটু থেমে বলল, মা, তোমাদের দুশ্চিন্তার কারণ আছে আমি জানি। এখন চারপাশে যে জিনিস হচ্ছে তাতে তোমাদের চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, নেশার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। আর আমি যদি সত্যিই কিছু করি তাহলে বাতাসে ভেসে তার গন্ধ তোমাদের নাকে পৌঁছবার আগে আমার মুখ থেকে সেটা তোমাদের কানে পৌঁছে যাবে। সুলগ্না একটা নিঃশ্বাস নিল। ও জানে এই বয়সের একটা ছেলে এই ধরনের কথা খুব সহজে বলতে পারে না, কিন্তু নিলয় পারে। নিলয়কে ওরা সেইভাবে মানুষ করেছে। বয়ঃসন্ধির সময় থেকে ক্রমশ তৈরি কোনো জটিল আবর্ত বা শরীর নিয়ে তৈরি হওয়া কোনো অবদমিত সংকোচ ওদের মাঝখানে অস্বস্তির কোনো দেওয়াল তুলে দেয়নি। ওরা দুজনেই খুব সহজে বন্ধুর মতো মিশে ওর ভেতর থেকে সমস্ত অস্বস্তি দূর করে দিয়েছিল। সেজন্য ওর ভেতরে কোনো বিভ্রান্তির ধোঁয়াশা ছিল না। তাই বাবা মাকে ওর বন্ধু বলে ভাবতে খুব একটা কষ্ট হয় না, এবং ওর আচরণেও মাঝে মাঝে সেটা ফুটে ওঠে। সেদিন খুব ক্যাজুয়ালি বাবাকে বলেছিল, আচ্ছা বাবা, বিয়ের আগে তোমার কতজন গার্লফ্রেন্ড ছিল? তাপস হঠাৎ আসা বাউন্সারটাকে ঠিক ডাক করতে পারল না। ও একটা বইয়ের মধ্যে ডুবেছিল। কিন্তু ও জানে এই কথাটার মধ্যে কোনো অসৌজন্য বা সন্দেহের কোনো ইঙ্গিত নেই। ও দেখলো সুলগ্না মিটমিট করে ওর দিকে তাকিয়ে হাসছে। ও রেগে বলল, তোদের কলেজে গিয়ে আজকাল এইসব পড়ানো হয়? বাবা, তুমি রাগ করছো কেন? সবাই তো বলে তোমার খুব ম্যাচো ইমেজ, তাই মেয়েরা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ফাজিল কোথাকার, মারবো এক থাপ্পড় বলে ওর হাতে যে বইটা ছিল সেটা ছুঁড়ে মারল। নিলয় সমান ক্ষিপ্রতায় সেটা লুফে নিয়ে বলল, ক্যাচ কট কট। নিলয়, তাপস রাগতে গিয়েও হেসে ফেলল। ওরা জানে নিলয় এরকম। কিন্তু আজকে কি অন্য কিছু হয়েছে? আজ নিলয় যে ছেলেটাকে নিয়ে এসেছে সে যে অপ্রকৃতিস্থ সেটা ওকে দেখলেই বোঝা যায়। ওর মুখ থেকে যে গন্ধটা আসছে সেটা সেই ধারণাটাকেই আরও দৃঢ় করে। আর এই ব্যাপারে ওদের একটা অনির্দিষ্ট কিন্তু তীব্র ভয় আছে। তবু নিলয় যখন বলল, মা, আমার সঙ্গে অভিষেক এসেছে, ওর শরীরটা ভালো নেই, তুমি একটু দেখবে, তখন সুলগ্নার মনে হলো এটা কোনো ভয়াবহ দুর্যোগ নয়, নিছক একটা কর্তব্যের আহ্বান। ও অনেকটা ড্রিঙ্ক করে বেসামাল হয়ে পড়ছে। তুই তো সঙ্গে ছিলি, তুইও কি একটু... মা, তুমি তো জানো। সুলগ্না একবার ওর মুখের দিকে তাকালো। এই দৃষ্টি নিলয় ভালোই চেনে, এর সাথে অনেক তিরস্কার জড়ানো আছে। ও চুপ করে রইল। এত বড় ছেলেকে আমি কি দেখব? তুই বাথরুমে নিয়ে যা, আমি নুন জল করে দিচ্ছি, দেখো বমি করে কিনা। অভিষেক এখন পাশের ঘরে ঘুমিয়ে আসে। নিলয় মার সাথে কথা বলছিল। ওর বাবা মা জানে ও এখানে আছে? হ্যাঁ, আমি এখানে আসার আগে কাকুকে ফোন করে দিয়েছি। আর তুমি বোধহয় জানো না, ওর মা মারা গেছে। তুই কী ভেবে ওকে এখানে নিয়ে এলি? দেখো মা, যে কোনো ছেলের পক্ষেই এ প্রশ্নটার উত্তর দেওয়া খুব কঠিন, কিন্তু আমার পক্ষে ততটা কঠিন নয়।
কারণ আমি জানি তোমরা দুজনেই আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো। তাই আমি যদি কোনো অপরাধ না করে থাকি, তাহলে আদারওয়াইজ কোনো ভুল যদি করে থাকি, তাহলে সেটা তোমাদের কাছে আপত্তিজনক বলে মনে হতে পারে, কিন্তু আমাকে দোষারোপ করবে না। এই বিশ্বাস তোমাদের ওপরে আমার বা আমার ওপর তোমাদের আছে। বিশ্বাস খুব ছোট্ট একটা কথা, কিন্তু এই কথাটা সবাইকে একটা অচ্ছেদ্য বাঁধনে বেঁধে রেখেছে। সুলগ্নার বুকের মধ্যে কোথাও একটা শীতল ছোঁয়া লাগলো। নিলয় আবার বলল, আমরা তো সকলেই বিকাশের বাড়িতে ছিলাম, কিন্তু বিকাশের মা বাবা যদি ফিরে এসে এই অবস্থায় ওকে দেখে, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমাদের বন্ধুরা কেউ অভিষেকের দায়িত্ব নিতে রাজি হলো না, আর অভিষেকও একদম গো ধরেছিল যে আজকে কিছুতেই ও বাড়িতে ফিরবে না। শেষ পর্যন্ত আমি ওকে এখানে নিয়ে এলাম, কারণ আমি জানতাম যে তোমরা আমাকে ভুল বুঝবে না। এখানে আসা পর্যন্ত বিমল আমার সঙ্গে ছিল, কিন্তু বিমল ওকে ওপরে উঠিয়ে দিয়েই এখান থেকে চলে গেছে, ও ভেতরে ঢোকেনি। তুই জানিস তুই কত বড় একটা ঝুঁকি নিয়েছিস? তোর গায়ে একটা দাগ লেগে যেতে পারত, তোর ইমেজ নষ্ট হয়ে যেতে পারত, সেই সঙ্গে আমাদেরও। বিশ্বাস করো মা, তখনটা এই সমস্ত কথাগুলি চিন্তা করার মতো কোনো অবসর ছিল না। আমি আর বিমল যদি ওকে এখানে না আনতাম, তাহলে ও হয়তো এতক্ষণে রাস্তায় পড়ে থাকতো। ঠিক আছে, এখন যা, ওর যদি শরীর খারাপ হয় তাহলে আমাদেরকে ডাকিস। নিলয় বলল, মা, আমি তোমাকে অভির কথা কখনো বলিনি। বলতে আমার খুব ভালো লাগছে, বলতে আমার খুব ভালো লাগছে না। নিলয়ের মা নেই। যতদিন ছিল ততদিনও ওর বাবা আর মার মধ্যে রিলেশনশিপটা খুব ভালো ছিল না। তাই ওর মধ্যে সবসময় একটা আনসার্টেনিটি, একটা ইনসিকিউরিটি কাজ করে। তাই মাঝে মাঝে ও খুব অদ্ভুত রকমের আচরণ করে। ও অনেকবার আমাকে বলেছে যে ও যখন ছোট ছিল, তখন বাবা আর মার ঝগড়া দেখলে ও ভয়ে কাঁটা হয়ে যেত। তারপর যখন একটু বড় হয়, তখন ওর খুব মরে যাওয়ার মতো ইচ্ছে হতো। এখন প্রচণ্ড রাগে ফেটে পড়তে ইচ্ছে করে। ও কখন যে কী করবে আমরা নিজেরাও বুঝতে পারি না। সুলগ্না কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, ঠিক আছে, তুই এখন শুতে যা। নিলয় শুতে চলে গেল। সুলগ্না বসে বসে ভাবছিল, দুজন কি দুজনের পরস্পরের বিশ্বাসের জায়গাটা ভিন্নভাবে ব্যবহার করবার চেষ্টা করছে। একথা সত্যি যে নিলয় যে কাজটা করেছে সেটা একটা অত্যন্ত প্রশংসার যোগ্য কাজ। ও জানে যে ওর বাবা মা ওকে বিশ্বাস করে, তাই ওরা এর মধ্যে কোনো অন্যায় খুঁজে পাবে না। বরং সেই বিশ্বাসের জায়গাটা আছে বলেই ও খুব সহজেই বিপজ্জনক কাজটা করে ফেলেছে। যদিও এর মধ্যে যে বিপজ্জনক দিকটা আছে সেটা ওর একবারও খেয়াল হয়নি। নিজের ছেলের জন্য গর্বে ওর বুক ভরে উঠল। আর একই সাথে মনে হলো, এরকম একটা বিপজ্জনক কাজ যে করতে পারে, তাকে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে সুরক্ষিত রাখাটা কতটা কঠিন। গর্বের সাথে সাথে একটা ভয় ওকে সচেতন করে দিল। ও তো জানে যে চারিদিকে হাঙর কুমির বা নর্দমার কাদা ঘাঁটা লোকের কোনো অভাব নেই, যারা কোনো নির্মল সত্যকেও নর্দমার পাকের সাথে মিশিয়ে দিয়ে একটা বিকৃত আনন্দ পাওয়ার চেষ্টা করে। নিলয়ের মতো ছেলে যদি তার শিকার হয়ে যায়, ও তো জানে না। অচেনা ঘরে, অচেনা পরিবেশে অভিষেকের ঘুম ভাঙে, কিন্তু এই ঘুম ভাঙাটাও বোধ হয় ওর অজানা।
তাহলে ওর সমস্ত শরীরে এত জড়তা কেন? ওর এরকম মাথা ধরে থাকবে কেন? ও একবার মাথাটা তুলে বসবার চেষ্টা করলো, কিন্তু পারল না। এটা কার ঘর? এটা কার বিছানা? চারিদিকে চেয়ে ও কিছুই বুঝতে পারল না। চুপ করে শুয়ে শুয়ে কালকে রাত্রের কথাগুলি মনে করবার চেষ্টা করলো। খুব ঝাপসাভাবে কতগুলি খণ্ড খণ্ড চিত্র ওর সামনে ভেসে উঠল, কিন্তু সেগুলি সবগুলি মিলে একটা বহমান চলচ্চিত্রের সৃষ্টি করে না, বহমান কোনো চলচ্চিত্রের জন্ম দেয় না, শুধু টুকরো টুকরো কতগুলি অস্পষ্ট ছবি। প্রথম ছবিটা একটু স্পষ্ট, ওরা সবাই মিলে একটা রকের সাথে নাচ করছে, তার মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা নেই, এমনকি তার মধ্যে কোনো রকম পতনেরও কোনো আভাস নেই। কিন্তু গানের শেষ, নাচের শেষ আর পানের শুরু থেকেই চিত্রনাট্যটা কেমন যেন পাল্টে গেল। ওর মনে হলো ওর পারিবারিক বৃত্তের আবহে যে কুৎসিতা বা নীচতার প্রদর্শনী ওকে সবসময় বিদ্ধ করে, এই তরলের মধ্যে ডুবে গেলে ও বোধহয় তার থেকে মুক্তি পাবে। এটাই হচ্ছে ওর বাঁচার একমাত্র পথ। কিন্তু সেই পথটা কী করে এই বাড়িতে এসে শেষ হলো ও কিছুতেই বুঝে উঠতে পারছে না। গুড মর্নিং। ঘুম ভাঙলো? অভিষেক চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখে নিলয়। তুই এখানে? সেটাই তো স্বাভাবিক। মানে? এটা আমার বাড়ি, আমি এখানে এলাম কি করে? স্রোতে ভেসে। তার মানেটা এখনো না জানলে চলবে। এখন উঠে হাত মুখটা ধুয়ে চাটা খা, তারপরে অন্য কথা। অভির হঠাৎই কাল রাতের একটা টুকরো ছবির কথা মনে পড়ে গেল। ও একটা অচেনা জায়গায়, সম্ভবত কোনো রাস্তার ধারে হড়হড় করে বমি করছে, আর নিলয় আর বিমল ওকে কোনো রকমে ধরে রেখেছে। তারপরে রাস্তার ধারে কোনো একটা কল থেকেও হাত মুখ ধুয়ে নিল, তারপরে ওরা কোনো মতো একটা ট্যাক্সিতে উঠে বসল। এর পরের কথা ওর আর কিছু মনে নেই, কিন্তু তাই বলে 2 আর 2 4 করতে ওর কোনো রকম অসুবিধা হলো না। ওর লজ্জায়, আত্মধিক্কারে একেবারে মাটির সাথে মিশে গেল। ও মুখ উঁচু করে তাকাতে পারছে না। ছি ছি ছি, কাল রাতে ওর জন্য এদের কতটা অসুবিধায় পড়তে হয়েছে, কতটা বিড়ম্বনায় পড়তে হয়েছে কে জানে। কী হলো? ওঠ, ওপরে চল। কেন? সবাই তোর জন্য অপেক্ষা করছে, তুই গেলে চা পর্ব শুরু হবে। সবাই কে কে? বাবা, মা, ছোট বোন। মুহূর্তে অভির গলা শুকিয়ে কাঠ। ও কোনো রকমে বলল, আমি পালাবো। মানে? আমি এই মুহূর্তে এখান থেকে পালাবো। দূর, তা কি হয় নাকি? তুই এভাবে এখান থেকে চলে গেলে আমার কপালে কত ঝাড় আছে বুঝতে পারছিস? শোন নিলয়, তুই আমার জন্য যা করেছিস, যে উপকার করেছিস, তা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। কিন্তু বিশ্বাস কর, তুই যদি এখন আমাকে এখান থেকে যেতে দিস, তাহলে তুই এর চেয়ে আরও অনেক বড় উপকার করবি। তুই যা ভাবছিস তার কিচ্ছু হবে না। আমি জানি তোদের ফ্যামিলি খুব ভদ্র, আমাকে কেউ কিচ্ছু বলবে না, সবাই অত্যন্ত ভদ্র ব্যবহার করবে। কিন্তু বিশ্বাস কর, এতটা ভালো না আমি আজকে কিছুতেই নিতে পারবো না। আমাকে প্লিজ পারমিশন দে, আমি এখান থেকে চলে যাই। কিন্তু তুই এইভাবে চলে যাবি? আমি সামনের সপ্তাহে এসে সকলের সাথে দেখা করব, কিন্তু আজকে আমাকে ছেড়ে দে। অভিষেক চলে গেল।
আগের দিন অভিষেক এই ঘরে আসেনি, আসা সম্ভব ছিল না। আগের দিনটা যদিও জীবন থেকে মুছে ফেলতে পারত, তাহলে ও সবচেয়ে খুশি হতো। ওই দিনটা সম্ভবত ওর জীবনের নিম্নতম অবস্থান। আগের দিন অভিষেক এ ঘরে আসেনি, আসা সম্ভব ছিল না। আগের দিন যদি ওর জীবন থেকে মুছে ফেলতে পারত, তাহলে সবচেয়ে খুশি হতো। ওই দিনটা সম্ভবত ওর জীবনের নিম্নতম অবস্থান। কী করে যে অতখানি নিচে নামতে পারলো ও নিজেই বুঝতে পারছে না। আসলে যে কোনো মানুষের ক্ষেত্রেই ভদ্রতার আবরণ, সভ্যতার আড়াল, সহনশীলতার আবডালটা সরে গেলেই হয়তোবা অভদ্রতার স্রোত, নিম্নরুচির প্রবাহ বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। মানুষ তার শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, তার রুচিবোধ দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেদিন অভি তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আসলে ওদের সংসারটা সবসময় একটা প্রেশার কুকার সিচুয়েশানের মতো থাকে, যার কোনো রিলিজ ভালভ নেই। তাই সেই প্রেশারটা বাইরে কোথাও রিলিজ করতে হয়। সেদিন ওর বোধহয় সেরকমই একটা কিছু চেষ্টা করেছিল, কিংবা ওর নিয়ন্ত্রণের বাইরে সেটাই হয়ে গেছিল। কিন্তু সেটা তো একান্তই ওর ব্যক্তিগত সমস্যা। কিন্তু তার মধ্যেও যেভাবে নিলয়কে, ওর পরিবারকে জড়িয়ে ফেলেছিল, সেটা ভাবতে ওর এখন ভীষণ খারাপ লাগছে। আরও খারাপ লাগছে এই ভেবে যে নিলয়দের ফ্যামিলিটা এত ভালো, পাড়ায় ওদের এত সুনাম আছে, সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে লজ্জায় ওর মুখ দেখানোর আর কোনো উপায় থাকবে না। নিলয় মাকে নিয়ে ঘরে ঢুকল। অভিষেক উঠে দাঁড়ালো, মুগ্ধ দৃষ্টিতে মাসিমার দিকে তাকিয়ে রইল। ওর মনে হলো মাসিমা যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর তার ব্যক্তিত্ব, তার স্নিগ্ধ মাধুর্য। ও তাড়াতাড়ি কাছে গিয়ে প্রণাম করল, বলল, মাসিমা, আমি নিলয়ের বন্ধু অভিষেক। কিন্তু যেভাবে এ বাড়িতে আমার অভিষেক হয়েছে, তাতে আমার নামের পরে একটা প্রশ্নচিহ্ন পড়ে গেছে। অত চিন্তা করার কিছু নেই, ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। চেষ্টা করছি, কিন্তু তার চেয়ে অনেক বেশি দরকার হচ্ছে আপনাদের ভুলে যাওয়া। তা না হলে আমার অভিষেক চৌকাঠেই আটকে থাকবে। কিন্তু তুমি তো ভেতরে এসেই গেছো, তাই বুঝতে পারছ যে চিন্তার কোনো কারণ নেই। অভি মাসিমার মুখের দিকে তাকিয়ে রইল। সেখানে কোনো রকম বিদ্বেষ বা বিতৃষ্ণার কোনো চিহ্ন আছে বলে মনে হলো না। ও ভেতরে ভেতরে আশ্বস্ত হলো, কারণ আছে। কারণ আমি বন্ধুত্বের কারণে যতটা দাবি করতে পারি, তার চেয়ে অনেক বেশি দাবি করে ফেলেছি কিনা সেই চিন্তাই আমাকে কাঁটার মতো বিঁধছে। তুমি তো কিছু দাবি করোনি। আমি দাবি করিনি, কারণ আমি দাবি করবার মতো অবস্থায় ছিল না। একটা ভয়ানক বোঝা হয়ে সেদিন আমি নিলয়ের ওপরে চেপেছিলাম। সেই দিন যদি ও ভার বহন না করতো, তাহলে কি হতো আমি জানি না। তবে এটাও সত্য, সেদিন ও যদি আমার ভার বহন না করতো, তাহলে আমি আজকে অনেক নির্ভর হয়ে এ বাড়িতে ঢুকে পড়তাম। তুমি কি জানো না, ভাগ্যবানের বোঝা ভগবান বয়? এ কথাটা বোধহয় সত্য। আমি ভাগ্যবান কিনা জানি না, তবে আপনারা যে ভগবান সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। নিলয় আবার বলল, ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেদিন আমি যা করেছিলাম, আমি নিতান্তই বন্ধুত্বের খাতিরে করেছিলাম।
হ্যাঁ, তুই বলতে পারিস অনেকেই তাদের নিজের বাড়ির কথা ভেবে পিছিয়ে গেছিল, কিন্তু আমি জানতাম আমার বাড়ি থেকে আমি সাপোর্ট পাবো, তাই আমি এগিয়ে গেছিলাম। এক্স্যাক্টলি, ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি। তোর বাড়িটা হচ্ছে তোর কাছে একটা সাপোর্ট সিস্টেম, আর তুই ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারিস। আমার বাড়িটা হচ্ছে একটা প্রেশার কুকার, যার কোনো সেফটি ভালভ নেই। কথাটা বলেই অভিষেক বুঝতে পারল যে ও ভুল করে ফেলেছে। একদম প্রথম দিনই বাড়িতে এসে, অন্যের বাড়িতে এসে এরকম একটা কথা বলা খুব শোভন হলো না। কিন্তু এটাও সত্যি যে কথাটা বলা হয়ে গেছে, সেটা আর ফেরত নেওয়ার কোনো উপায় নেই। সুলগ্না চুপ করে রইল। আসলে এটা এমন একটা ব্যক্তিগত ব্যাপার, একদম প্রথম দিনেই সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করা ঠিক হবে কি না বুঝে উঠতে পারল না। নিলয়ও কিছু বলল না, কারণ তাতে হয়তো অভিষেক আহত হতে পারে। হঠাৎ যেন আবহাওয়াটা কীরকম চুপ হয়ে গেল। সেই নৈশব্দের মধ্যেই চা পর্বটা কোনো রকমে শেষ হলো, কিন্তু হঠাৎ সেই গুমোটটা কেটে গেল। মা, আমি একটু বেরোচ্ছি, একটু পরেই আমি ফিরে আসব। বলেই তনুকা হঠাৎ অভিষেকের দিকে তাকিয়ে চুপ করে গেল। নিলয় বলল, অভি ও হচ্ছে আমার ছোট বোন তনুকা, আর তনু ও হচ্ছে আমার বন্ধু অভিষেক। হ্যালো, হাই। দাদার মুখে একদিন আপনার কথা শুনেছি। অভি সাথে সাথেই আড়ষ্ট হয়ে গেল। আজকে আমি একটু বের হচ্ছি, আপনি একদিন সময় করে আসুন, গল্প করা যাবে। দাদার অনেক বন্ধুর সাথেই আমার পরিচয় আছে। তনুকা চলে গেল। অভির একবারও মনে হলো না যে কোথাও স্বাভাবিক সৌজন্যবোধের কোনো অভাব আছে বা কোনো রকম উপেক্ষার ইঙ্গিত আছে। অত্যন্ত সহজ সরল স্বাভাবিক ব্যবহার। অভি আবার সহজ হলো। আরও কিছুক্ষণ পরে গল্প করে ও নিলয়কে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে এলো। এখন রাত্রি। কিছুক্ষণ আগেও সন্ধ্যা ছিল, সেই সন্ধ্যাটাই আরও পরিণত হয়ে রাত্রির রূপ নিয়েছে। এখন আগেকার কলকোলাহল অনেকটাই স্তব্ধ। সন্ধ্যাবেলায় তারা দেখে বা না দেখে সব বাচ্চা ছেলেরা তাদের ঘরে ফিরে গেছে। অবশ্য অভিষেক জানে না তারা দেখার ব্যাপারটা এখনকার বাচ্চা ছেলেরা জানে কি না। পাখিরাও গাছের ডালে বা কোটরে তাদের নিশ্চিন্ত আশ্রয়ে ফিরে গেছে। মাঝে মাঝে দু একটা দলছুট পাখি আপন নীড়ের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নিলয় জানে ওরাও ঠিক নিজের বাসা খুঁজে নেবে। পার্কের মাঝখানে জলাশয়ে চারদিক থেকে প্রতিফলিত হওয়া নিয়ন আলোয় ঝলমল করছে। চারিদিকের দোলনাগুলি অনেকক্ষণ দুলে দুলে এখন একটু শান্ত হয়েছে। বাচ্চাদের খেলনাগুলি অঢেল হুজ্জতির পর এখনও একটু বিশ্রাম নিচ্ছে। চারপাশের বেঞ্চিগুলি প্রায় ফাঁকা, তারই একটায় নিলয় আর অভিষেক বসে রয়েছে। দূরে কিঞ্চিত অন্ধকারাচ্ছন্ন মহাদেশের বেঞ্চগুলিতে কপট কপটির দল প্রেমালাপে এবং প্রেম বিতরণে মগ্ন, যদিও তারা আলোর বৃত্তের বাইরে এবং দৃশ্যমানতার পরিসরের বাইরেই অবস্থিত। অভিষেক আর নিলয় খাপছাড়াভাবে কিছু কথা বলছিল, কখনো হয়তো একটানা, কখনো হয়তো একেবারেই চুপ করেছিল। আজ নিলয়ের বাড়ি থেকে বেরোয়ার সময় অভির মনে হয়েছিল আজ নিলয়কে ওর অনেক কথা বলবার আছে, যেগুলি যে কী সেটা ও ঠিক জানে না, কিন্তু বারবার মনে হচ্ছিল আজ যদি কথাগুলি বলা না হয় তাহলে কথাগুলি হারিয়ে যাবে। ওরা পুকুরের জলে ছোট্ট ছোট্ট ঢিল ফেলছিল আর দেখছিল
যে ঢিলের আঘাতে তৈরি হওয়া বৃত্তগুলি কতখানি প্রসারিত হয়। অভিষেক হঠাৎ বলে উঠল, তোদের বাড়িটা না একদম আলাদা। আমি জানি বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি হয়তো ততটা বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু সংক্ষেপে বলতে গেলে তোদের বাড়িটা না অনেক অর্গানাইজড, মানুষগুলি অনেক বেশি সেন্সিটিভ। তুই যে কথাটা বলবার চেষ্টা করছিস সেটা বোধহয় বলতে পারছিস না। ঠিক বলেছিস, ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই। আসলে তোদের ফ্যামিলি বন্ডেজটা খুব স্ট্রং। তোদের বাড়িতে যে সবাই একটা ভালোবাসার বৃত্তের মধ্যে বাস করে, সেটা তোদের বাড়িতে পা দিলেই বোঝা যায়। আর তাই তুই আমার মতো একটা ছেলের সুরক্ষার কথা ভাবতে পারিস। হয়তো বা আমাদের বাড়িতে আমি এই বন্ডেজের অভাবটা খুব অনুভব করি। মনে হয় আমরা পাশাপাশি আছি এই পর্যন্ত, কাছাকাছি আছি কি না আমি নিজেই ঠিক জানি না। নিলয় আস্তে অভিষেকের কাঁধের ওপরে একটা হাত দিল। অভিষেক কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, জানিস, যে কোনো মানুষকে যদি তাদের ছোটোবেলা সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, তাহলে দেখবি তাদের সমস্ত আনন্দের, সমস্ত উজ্জ্বল স্মৃতির কথা তারা স্বতঃস্ফূর্তভাবে বলে যাবে। মনে হবে তারা যেন সেই ছোটোবেলার মধ্যে ফিরে গেছে, বা সেই ছোটোবেলা ওদের মধ্যে ফিরে এসেছে। ছোটোবেলায় যে জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকি না এমন নয়, কিন্তু সময়ের সূক্ষ্ম ছাঁকনির মধ্যে সেগুলি সব আটকে যায়। শেষ পর্যন্ত যেটা বের হয়ে আসে সেগুলি এক একটা সোনার টুকরো, এক একটা উজ্জ্বল উদ্ধার। আর আমি নিজের ছোটোবেলার দিকে তাকাতে আমার ইচ্ছে করে না, কারণ তাহলে আমি দেখতে পাই একটা বাচ্চা ছেলে যে সব সময় কুঁকড়ে রয়েছে, ভয়ে, শীতে, লজ্জায় আর অসহায়তায়। যে বয়স থেকে বাচ্চারা বুঝতে পারে যে বাবা মানে শুধু ভালোবাসা বা আনন্দ নয়, তার সাথে নিরাপত্তার একটা প্রতীক, সেই বয়স থেকে আমি বুঝতে শুরু করি যে বাবা মানে একটা ভয়ের মূর্তি, যা যে কোনো সময় আঘাত হয়ে নেমে আসতে পারে আমার বা মায়ের উপরে। ইঁদুর কিংবা আরশোলা যেমন বিপদের গন্ধ পেলেই বাড়ির অন্ধকার স্যাঁতস্যাঁতে বা দুরহতম কোণে লুকিয়ে পড়বার চেষ্টা করে, আমিও ঠিক তাই করতাম, কিন্তু অসফলভাবে। মায়ের কোলটাও ততখানি সুরক্ষিত ছিল না, তাই যন্ত্রণা ছিল আমার নিত্যসঙ্গী। জানিস, ভয় ব্যাপারটা না মানুষকে একেবারে ভেতর থেকে মেরে ফেলে, তার ভেতরটা একেবারে নড়বড়ে হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার আত্মবিশ্বাসের ভিতটা একেবারে ভঙ্গুর হয়ে যায়। ভয়ের সবচেয়ে বড় বাই প্রোডাক্ট হলো দূরত্ব। ছোটোবেলা থেকে সব ছেলে মেয়েই বাবা মাকে ভয় পায়, কিন্তু তারপরে বড় হতে হতে বাবা মার সঙ্গে একটা সহজ সরল স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ভয় থেকে দূরত্ব, এবং দূরত্ব থেকে জটিলতা। ভয়ের একটা আবহ থেকে আমি কোনোদিন মুক্তি পাইনি। আমাদের মধ্যে ভালোবাসার কোনো সিমেন্টিং ফোর্স ছিল না যেটা সম্পর্কটাকে জমাট বাঁধতে সাহায্য করতে পারে। দূরত্ব বাড়লে যে শূন্যতার সৃষ্টি হয়, সেটা ভরাট হয় প্রথমে রাগ এবং তারপরে ঘৃণা দিয়ে। তাই সেই দূরত্ব অতিক্রম করে কেউই কাছাকাছি আসবার চেষ্টা করি না, কারণ তাহলে সংঘাত অনিবার্য। এত কিছু শোনার পরে তোর মনে হতে পারে যে মার সাথে বোধহয় আমার সম্পর্কটা নিশ্চয়ই খুব ভালো ছিল, কিন্তু সেটাও না শেষ পর্যন্ত হয়ে উঠতে পারেনি। আসলে বাবার কাছে ভালোবাসা বা নিরাপত্তা বোধ যেটা আমি পাইনি, সেটাই আমি মায়ের কাছ থেকে আশা করতাম। কিন্তু যার নিজের কোনো নিরাপত্তা ছিল না, সে অন্যকে নিরাপত্তা দেবে কীভাবে? ভালোবাসার কোনো অভাব ছিল না ঠিকই,
কিন্তু তার ভীরু এবং অসহায় প্রকাশ শিশুকে কখনোই সন্তুষ্ট করতে পারত না। আসলে ওষুধরূপী বাবাকে শায়েস্তা করবার জন্য মা দুর্গার মতো আমার মা অবতীর্ণ হবে, এরকম একটা দুরন্ত আশা সে মনের মধ্যে পোষণ করত। কিন্তু সেটা যখন হতো না, তখন সে মায়ের প্রতি অক্ষম রাগে ফেটে উঠত। তুই বোধহয় জানিস না, মা 2 বছর আগে চলে গেছে। মার অত্যাচার সহ্য করবার কোটা পূর্ণ হয়ে গেছিল, তাই মার আর বেঁচে থাকবার কোনো কারণ ছিল না। আমার স্নেহ মায়া মমতা পাওয়ার ব্যাপারে ভগবান কোনোদিনই অকৃপণ ছিলেন না, তাই মাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে তাকে 2 বার চিন্তা করতে হয়নি। এখন আমাদের দুজনে 2 মেরুর বাসিন্দা। সম্পর্কের শীতলতা মেরু প্রদেশের মতোই সত্য। পঞ্জীভূত ঘৃণা রাগের মূলধন নিয়ে আমরা সম্মানজনক দূরত্ব বজায় রাখবার চেষ্টা করি। কিন্তু যদি কখনো কোনো অতীত ঘটনা স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণের সৃষ্টি হয়, তাহলে দুজনের কেউই শালীনতার সীমা অতিক্রম করতে দ্বিধাবোধ করি না। সেদিন ওইরকম একটা ঘটনা ঘটেছিল, তাই আমি মানসিকভাবে খুব অস্থির ছিলাম। তাই বোধহয় নিজেকে সীমার মধ্যে ধরে রাখতে পারিনি। একটানা অনেকখানি কথা বলার পরে অভিষেক থামল। চারপাশ ক্রমশ আরও নির্জন হয়ে আসছে। দূরে যেসব কপতিরা প্রেম বিতরণে ব্যস্ত ছিল, তাদেরও বোধহয় আজকের মতো আনন্দ পাওয়া বা আনন্দ দেওয়ার সময় উত্তীর্ণ হয়ে গেছে, তাই তারাও গৃহমুখী। অভিষেক আবার শুরু করল, জানিস, তোদেরকে দেখলে না আমার হিংসা হয়। মনে হয় তোরা কি ভাগ্যবান, কি সহজ সরল স্বাভাবিক একটা জীবন পেয়েছিস। জীবনের অসুন্দর কুৎসিত দিকগুলি তোদের দেখতে হয়নি, তাই তোদের ব্যবহারে তার কোনো প্রকাশ নেই। এমনকি এক মুহূর্তের পরিচয়ে তোর বোনও কি সুন্দর ব্যবহার করলো, সেটাও আমার মনে থাকবে। নিলয় কোনো কথা বলল না। বুঝতে পারল অভির হৃদয়ের কোনো গভীরতা থেকে এই সমস্ত দুঃখ যন্ত্রণা উঠে আসছে। কোনো বানানো কথা দিয়ে সান্ত্বনা দেওয়াটা ওর নিজের কাছেই কৃত্রিম বলে মনে হবে। ও চুপ করে রইল। একটু পরে অভিষেক বলল, নিলয়, তোর বাড়ি তোকে ডাকছে। আসলে বাড়িটা তোর কাছে তোর আশ্রয়, আর আমার বাড়িটা আমার কাছে নিতান্তই বাসস্থান। তুই তোর আশ্রয়ে ফিরে যা, আমি আরও কিছুক্ষণ এখানে থাকব। ভয় নেই, আমি কিছু করব না। নিলয় চলে গেল। অভি একটু ইতস্তত করে বেঞ্চিতে শুয়ে পড়ল। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেল। আকাশে এত তারা ও আগে কখনো ভালো করে তাকিয়ে দেখেনি। এত অসংখ্য তারা, ওদের মধ্যে অনেকগুলি নাকি পৃথিবীর থেকে বহু গুণ বড়। সেগুলি আয়তনে কতটা বড় ও চিন্তার মধ্যে আনতে পারল না। পৃথিবীটা কত বড় সেটাই কি ও ঠিকমতো জানে? এর মধ্যে কোনো তারা হয়তো বহু আলোকবর্ষ দূরে, তার থেকে বহু বছর আগেই পৃথিবীতে আলো আসা শুরু হয়ে গেছে এবং এখনও আসছে বলে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আবার কোনো নক্ষত্র আলো দেওয়া শুরু করার পর থেকে সেই নক্ষত্র হয়তো মরে গেছে, কিন্তু সেই মৃত নক্ষত্রের আলো আমরা এখনো দেখতে পাচ্ছি। মৃত নক্ষত্র, কি অদ্ভুত। আচ্ছা, নক্ষত্র মারা গেলে কি হয়? এখনকার বিজ্ঞান বলছে যে তার মধ্যে নাকি কৃষ্ণ গহ্বরের সৃষ্টি হয়, যেটা নানা রকম মহাজাগতিক বিপর্যয়ের জন্ম দেয়। কিন্তু সেসব আমাদের জাগতিক বুদ্ধিবৃত্তির অতীত। বরং অভি অন্যভাবে চিন্তা করতে চায়। আচ্ছা, এই যে লক্ষ কোটি তারা রয়েছে,
এর মধ্যে কোনো একটা নক্ষত্রেও কি প্রাণ নেই? একটাতেও কি মানুষ নেই? একটাতেও কি আমার মতো ভাগ্যহীন আর একটা অভিষেক নেই? তারই মতো দুঃখী, তারই মতো অবহেলিত, সেও কি এখনো আমার দিকেই তাকিয়ে রয়েছে? শত শত আলোকবর্ষ দূরত্ব করে যদি দুইবার তার সাথে দেখা হয়, তাহলে ও কী করবে? দুজন কি দুজনেকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলবে? बाबूजी बहुत देर पहले पार्क बंद हो गया। অভিষেক আবার বহু আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করে বাস্তবের মাটিতে পা রাখে। কল্পনার অভিষেককে কল্পনার জগতে ফিরিয়ে দিয়ে ও পার্কের বাইরে বেরিয়ে আসে। একটু আগে দেখা অসংখ্য তারাকে ও এক আকাশ দূরত্বে রেখে নির্জন সঙ্গীহীন রাস্তায় হাঁটতে শুরু করে। রাস্তায় কোনো মানুষ নেই, কোনো যানবাহন নেই। বাতিস্তম্ভ থেকে উপচে পড়া রূপলি আলোর বন্যা আর তার গায়ে লাগানো নীল সাদা আলো চারিদিকে একটা মোহময় পরিবেশের সৃষ্টি করেছে। হঠাৎ কর্কশ্বরে ডেকে ওঠা একটা রাতচরা পাখি বা হঠাৎ ছুটে আসা একটা দুরন্ত মোটরসাইকেল আর তার সওয়ারি রমণের উচ্চকিত হাসি মুহূর্তের জন্য রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে যায়। তারপরে আবার সেই নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতার মধ্যে দিয়ে অভিষেক ধীর পায়ে এগিয়ে যায়। আজ নিলয়দের বাড়ি থেকে আহরণ করা অভিজ্ঞতার মাধুর্য, নিজেকে সম্পূর্ণভাবে নির্ভর করে দেওয়ার সফলতা, আর একটু আগের নক্ষত্রলোক থেকে আহরণ করা মোহময়তা ওকে এই পথটা অতিক্রম করতে সাহায্য করছে। কিন্তু এটাও ও জানে, পথের শেষে ও যেখানে গিয়ে পৌঁছবে সেটা নিছকই ওর বাসস্থান, সেটা ওর আশ্রয় নয়। আজকের ছোট গল্প এখানেই শেষ। এরপরে আমি আবার ফিরে আসব আগামী শনিবার দিন রাত 8:30টার সময়। ততক্ষণ পর্যন্ত বিদায়।